আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো আজকের এই ক্লাস থেকে ভাই আমি তোমাদের থিওরি অফ স্ট্রাকচারের প্রথম অধ্যায়টা শুরু করব। তো এই অধ্যায়টা ভাই আমাদের থার্ড সেমিস্টারে কিন্তু স্ট্রাকচারাল মেকানিক্সে আমরা 9 নম্বর অধ্যায়ে এসএফডি বিএমডির যে অধ্যায়টা ছিল সেখানে আমরা করে আসছিলাম। তো আশা করতেছি তোমাদের বিষয়গুলো হালকা পাতলা কিছু মনে আছে। যদি মনে নাও থাকে আমি তোমাদের একদম ফুল কনসেপ্টটা আজ ক্লিয়ার করে দেবো। তো আজকের এই ক্লাসে আমি ভাইয়া তোমাদের এই অধ্যায়ের যে থিওরি অংশটুকু আছে সেই অংশটুকু তোমাদের খুব ভালোভাবে বুঝাই দেব এবং খুব কম সময়ের মধ্যে বুঝে দেওয়ার চেষ্টা করব। এবং এই আলোচনার পরে আমি তোমাদের আহ, যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আছে সেই গুরুত্বপূর্ণ ম্যাথগুলোর সমাধান করাবো। তো আমি তোমাদের ক্লাসটা নেওয়ার জন্য যতটা সম্ভব সহজ করে বোঝানোর জন্য যা করা লাগে আমি সেই বিষয়গুলো তোমাদের রেডি করে নিয়েছি। আর এই ক্লাসটা আমি তোমাদের ভাইয়া এই হ্যান্ড স্লাইডের মাধ্যমে নিব, যাতে তোমাদের আমার একটু বুঝাইতে বা তোমরা যাতে একটু সহজে বুঝতে পারো, কারণ এই জিনিসগুলো আমাদের চিত্রের সাথে কম্বিনেশন করে বুঝতে হবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা যদি চিত্রের সাথে কম্পেয়ার করে বুঝতে না পারো তাহলে কিন্তু ভাইয়া তোমরা মানে বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবে না। তো আমাদের চিত্রগুলো খুব ভালোভাবে বুঝতে হবে এবং কখন কি হচ্ছে এই বিষয়গুলো বুঝতে হবে। তো আমি তোমাদের লোড বিম, তারপর তোমার হচ্ছে এসএফডি বিএমডির বৈশিষ্ট্য, এই সব কিছু আমি তোমাদের এই স্লাইডগুলোতে রেডি করে নিয়েছি। ঠিক আছে? তো একে একে আমি তোমাদের এখন এই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তাহলে ভাইয়া আমাদের বইয়ের নাম যেহেতু থিওরি অফ স্ট্রাকচার, তো আসো আমরা আগে এই স্ট্রাকচার জিনিসটা কি বা কাঠামো জিনিসটা কি এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। তো ভাই কাঠামো জিনিসটার সঙ্গে আমরা সবাই পরিচিত। তো দেখো আমাদের আশেপাশে অনেক কাঠামো আছে, যেমন বিল্ডিং, তোমার ব্রিজ, এগুলো কি এক একটা কাঠামো। তাহলে আমরা কাঠামো ওই জিনিসটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? দেখো আমাদের কাঠামোর মধ্যে অনেকগুলো উপাংশ থাকে, অর্থাৎ কাঠামোটা যে আমরা তৈরি করি এই কাঠামোটা কি বিভিন্ন অংশের মাধ্যমে সংযুক্ত করে আমরা তৈরি করি না? সংযুক্ত করে তৈরি করি কিন্তু ভাইয়া। তাহলে দেখো তো আমরা যদি একটা বাড়ির কথা চিন্তা করি তাহলে দেখো তো ভাই আমাদের বাড়িতে কি কি থাকে। এখানে দেখো আমাদের বিম থাকে, তারপর তোমার পিলার থাকে বা কলাম থাকে, এবার তোমার হচ্ছে টাই বিম থাকে, এবার তোমার কি থাকে ফাউন্ডেশন থাকে বা ভিত্তি থাকে। অর্থাৎ বাড়ি তৈরি করতে গেলে কি করতে হয় আমাদের? ভিত্তি দিতে হয় বাড়ির। এই সবগুলো অংশকে যদি আমরা সমন্বয় করি তখন যে কাঠামোটা তৈরি হয় সেটাকে আমরা বলি ভাইয়া হচ্ছে আমাদের, তখন যে মানে যে স্ট্রাকচার তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের এই মানে কাঠামো নামে পরিচিত। ঠিক আছে? তাহলে এটাকে আমরা সংজ্ঞার মাধ্যমে কিভাবে বলবো, দেখো আমি এখানে সুন্দর একটা সংজ্ঞা তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এই জিনিসগুলো তোমরা নোট করতে পারো। আর এই যে আমি স্লাইডগুলো তৈরি করছি, তোমরা যদি চাও আমি এইভাবে প্রত্যেকটা অধ্যায়ে তোমাদের একটা এরকম করে শর্ট করে বা যতটুকু দরকার সেই বিষয়গুলো নিয়ে ভাবে একটা করে স্লাইড তৈরি করে পিডিএফ আকারে আমি আমাদের পেজে পোস্ট করব। তো তোমরা কে কে এই বিষয়টা নিয়ে আগ্রহী বা তোমরা কি চাচ্ছ আমি যে এরকম করে ক্লাসগুলো নেই, তো অবশ্যই কমেন্টে জানাও। এবং বোর্ডে ক্লাস নিলে ভালো হবে নাকি এভাবে ক্লাস নিলে ভালো হবে সেটাও আমাকে জানাও। ঠিক আছে? তাহলে আসো আমরা কাঠামোর যে সংজ্ঞাটা আছে সেটা দেখে নিই। দেখো সহজ কথায় আমরা কাঠামো কাকে বলবো ভাই? কাঠামো হলো কতগুলো উপাংশ বা মেম্বারের একটি সুশৃঙ্খল বিন্যাস। আমি যেটা এখনই তোমাদের বললাম, অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের উপাংশ, বিম, কলাম, টাই বিম, ফাউন্ডেশন, আরো অন্যান্য যে উপাংশগুলো আছে সবগুলো সমন্বয়ে আমাদের কাঠামো তৈরি হয়। তাহলে এই কাঠামো কি করে? এর ওপর আসা বিভিন্ন ধরনের লোড বা ভার বহন করে নিরাপদে মাটিতে পৌঁছে দেয়। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের কাঠামোর সংজ্ঞা। তো আশা করতেছি কাঠামো জিনিসটা কি সেটা তোমরা বুঝতে পারছো। এখন আসো আমাদের এই কাঠামোর ওপর কি হয়? বিভিন্ন ধরনের লোড আসে। কি সেই লোডগুলো কিন্তু আমাদের এই কাঠামো কি করে? প্রতিহত করে আমাদেরকে কি থাকার মতো একটা বাসস্থানের কি করে? ব্যবস্থা করে দেয়, তাই না? তাহলে দেখো কাঠামোর উপর আমাদের মূলত দুই ধরনের লোড আসে, একটা হচ্ছে স্ট্যাটিক লোড আর একটা হচ্ছে ডাইনামিক লোড। এখন ভাইয়া স্ট্যাটিক লোড কি আর ডাইনামিক লোড কি? তাহলে ভাই দেখো স্ট্যাটিক লোড হচ্ছে যে লোডগুলো কাঠামোর উপর খুব ধীরে বা আস্তে আস্তে প্রয়োগ হয় বা খুব সময় নিয়ে প্রয়োগ হয়, সেগুলোই হচ্ছে আমাদের স্ট্যাটিক লোড। তাহলে আমরা দেখো কোনগুলোকে স্ট্যাটিক লোড বলবো। যেমন ধরো আমাদের যে কাঠামো আছে, কাঠামোর যে বিভিন্ন উপাংশ আছে, উপাংশগুলোর একটা নিজস্ব ওজন আছে না? নিজস্ব কিন্তু একটা ওজন আছে, অর্থাৎ এই বিম, কলাম, টাই বিম, ফাউন্ডেশন, এগুলোর কি নিজস্ব একটা ওজন আছে। তাহলে এই ওজনগুলোকে কি করতে হয়? কাঠামোকে বহন করতে হয়। আবার এই কাঠামোর মাঝে কি থাকে? বিভিন্ন ধরনের আসবাবপত্র থাকে। আবার আমরা কি করি? আমরা নিজেরাও থাকি, আমাদের নিজের একটা ওজন আছে। এই ওজনগুলোই হচ্ছে ভাই আমাদের কি? এই স্ট্যাটিক লোড, অর্থাৎ যে লোডগুলো কাঠামোর ওপর দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে প্রয়োগ, অর্থাৎ হঠাৎ করেই প্রয়োগ মানে কাঠামোর উপর লোডটা আসে না। ঠিক আছে? এই ধরনের লোডগুলো হচ্ছে স্ট্যাটিক লোড। তাহলে সংজ্ঞায় কি বলবো ভাই? দেখো যে লোড ধীরে ধীরে প্রয়োগ হয় এবং হঠাৎ পরিবর্তন বা কম্পন সৃষ্টি করে না তাকে স্ট্যাটিক লোড বলা হয়। ঠিক আছে? যেমন ডেড লোড, যেমন কাঠামোর নিজস্ব ওজন, এটাকে আমরা কি বলি ভাই? ডেড লোড। আর লাইভ লোড কোনগুলো ভাইয়া? যেমন আমরা যে লোডগুলো কাঠামোর উপরে কি করে
তোমার হচ্ছে অবস্থানের পরিবর্তন করতে পারে, ঠিক আছে? সেগুলো হচ্ছে আমাদের লাইভ লোড। যেমন মানুষ, আসবাবপত্র, এগুলো কি আমরা বিভিন্ন জায়গায় রাখতে পারি বা সরাতে পারি, কিন্তু কাঠামোর যে নিজস্ব লোড আছে এটা কি আমরা পরিবর্তন করতে পারবো? এটা কি আমরা সরাতে পারবো? এটা কিন্তু আমরা সরাতে পারবো না। তাহলে যে লোডগুলো অবস্থান পরিবর্তন করতে পারে সেগুলো হচ্ছে তোমার লাইভ লোড, আর যে লোডগুলো একদম ফিক্সড, অর্থাৎ ওই লোডগুলোর কোনো পরিবর্তন নেই বা ওই লোডগুলো একদম ওইখানেই ফিক্সড, সেগুলো হচ্ছে আমাদের ডেড লোড। তাহলে এই লোডগুলো হচ্ছে স্ট্যাটিক লোড। এখন আসলে আমরা ডাইনামিক লোড জিনিসটা কি এটা একটু বুঝি। তাহলে ডাইনামিক লোড হচ্ছে যে লোডগুলো কাঠামোর উপর হঠাৎ করে, অর্থাৎ অতর্কিত, মানে হঠাৎ করে আর কি, মানে কাঠামোর উপর মানে চলে আসে, ঠিক আছে? সেই লোডগুলো কি? সেই লোডগুলো হচ্ছে ডাইনামিক লোড, ঠিক আছে? যেমন কি হতে পারে দেখো, কি হতে পারে দেখো, এখানে আমাদের এই যেখানে দুইটা চিত্র আছে, একটা হচ্ছে দেখো কি উইন্ড লোড, অর্থাৎ ধরো আমাদের যখন প্রচন্ড বেগে বাতাস কি হয়, প্রবাহিত হয়, তখন কি করে, বাতাসটা প্রচন্ড বেগে আসে কাঠামোর উপর আঘাত করে। তাহলে এটা কি হঠাৎ করে আঘাতটা পড়তেছে না বা অতর্কিত হয়ে পড়তেছে না, পড়তেছে কিন্তু। তাহলে এই ধরনের যে লোডগুলো আছে সেগুলোই হচ্ছে আমাদের ডাইনামিক লোড। তাহলে এটা আরো একটা উদাহরণ কি থাকতে পারে ভাই? সব থেকে ভালো উদাহরণ হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প কি হবে, হঠাৎ করেই তোমাদের কাঠামোর উপর লোড প্রয়োগ করে বা কম্পনের সৃষ্টি করে। তাহলে এই ধরনের যে লোডগুলো আছে যেগুলো হঠাৎ করে কাঠামোর উপর প্রয়োগ হয় সেগুলো হচ্ছে আমাদের কি ভাই? স্ট্যাটিক লোড, ঠিক আছে? সরি, ডাইনামিক লোড, ঠিক আছে? তাহলে আমাদের দেখো সংজ্ঞাটা কি আছে, যে লোড কাঠামোর উপর হঠাৎ বা দ্রুত প্রযুক্ত হয়, যা সময়ের সাথে দ্রুত পরিবর্তিত হয়ে কাঠামোকে কম্পন বা ঝাপটা সৃষ্টি করে, ঠিক আছে? তাকে আমরা কি বলবো ভাই? ডাইনামিক লোড। তাহলে আশা করতেছি স্ট্যাটিক লোড এবং ডাইনামিক লোড তোমরা ক্লিয়ার হতে পারছো। এখন আসো আমরা কাঠামোকে আমরা তোমার আবার দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের কি কি ভাগে ভাগ করতে পারি সেটা একটু এখানে খেয়াল করো। একটা হচ্ছে ডিটারমিনেট কাঠামো আর একটা হচ্ছে ইনডিটারমিনেট কাঠামো। তোমরা কিন্তু স্ট্রাকচারাল মেকানিক্সে পড়ে আসছিলা ডিটারমিনেট বিম আর ইনডিটারমিনেট বিম। এখানেও এই জিনিসটা আসলে মানে সেম জিনিসই, জাস্ট খালি এখানে কি বলছে ডিটারমিনেট কাঠামো। তোমাদের পরবর্তীতে ডিটারমিনেট বিমের আলোচনার মধ্যে ওখানে ডিটারমিনেট বিম আছে, যেহেতু এখানে কাঠামোর আলোচনা হচ্ছে সেজন্য এখানে নামটা হচ্ছে কি ভাই? ডিটারমিনেট কাঠামো আর ইনডিটারমিনেট কাঠামো। তাহলে ভাই ডিটারমিনেট কাঠামো কোনটা আর ইনডিটারমিনেট কাঠামো কোনটা সেটা আসলে আগে আমরা বোঝার চেষ্টা করি। তাহলে দেখো ডিটারমিনেট কাঠামো হবে কি, দেখো আমরা কি জানি ভাইয়া? সাম্যাবস্থার সূত্র কয়টা? আমরা জানি সাম্যাবস্থার সূত্র হচ্ছে তিনটা। কি কি সূত্র ভাইয়া? দেখো সাম্যাবস্থার সূত্র মানে সাম্যাবস্থার শর্ত, সূত্র না, ঠিক আছে? সাম্যাবস্থার শর্ত হচ্ছে তিনটা। একটা হচ্ছে সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 হতে হবে, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 হতে হবে, এবং সামেশন অফ কি হতে হবে? মোমেন্ট ইজ ইকুয়াল টু, যদি 0 হয় তখন আমরা বলতে পারবো ওই জিনিসটা সাম্যাবস্থায় আছে, ঠিক আছে? এখন দেখো তো আমাদের ডিটারমিনেট কাঠামোর সংজ্ঞা হবে যে আমাদের কি, দেখো তো কাঠামোর উপর বিভিন্ন ধরনের লোড আসে, তাহলে এই লোডগুলো কি আমাদের হিসাব করতে হয় বা পরিমাপ করে বের করতে হয়। তাহলে আমরা এই বিষয়টা এভাবে বলতে পারবো যে কাঠামোর সাপোর্টের প্রতিক্রিয়া বা অভ্যন্তরীণ বল শুধুমাত্র সাম্যাবস্থার তিনটি সূত্র ব্যবহার করে নির্ণয় করা সম্ভব, তাকে ডিটারমিনেট কাঠামো বলা হয়। অর্থাৎ আমাদের ধরো কাঠামোর উপর যত প্রকার লোড আসতেছে, ঠিক আছে, সবগুলো লোডকে যদি আমরা এই সাম্যাবস্থার যে তিনটা শর্ত আছে, অর্থাৎ সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ ভার্টিক্যাল, এটা কিন্তু এন না, ভি, হ্যাঁ এটা হচ্ছে ভি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, আবার সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0, এই তিনটা সমীকরণ বা সূত্র দিয়ে যদি আমরা বের করতে পারি তাহলে আমরা সেটাকে বলবো কি? ডিটারমিনেট কাঠামো। অর্থাৎ এই কাঠামোর লোডগুলো আমরা এই সাম্যাবস্থার তিনটা শর্ত দিয়ে বের করতে পারি, ঠিক আছে? এখন ইনডিটারমিনেট কি আশা করতেছি বুঝতে পারছো। তাহলে যে কাঠামোর প্রতিক্রিয়া বলগুলো বা লোডগুলো আমরা এই তিনটা সূত্র দিয়ে বের করতে পারি না, এ ব্যতীত আরো কিছু আমাদের এখানে সংযোগ করতে হয়, সেটাই হচ্ছে আমাদের ইনডিটারমিনেট কাঠামো। তাহলে দেখো যে কাঠামো অজানা, মানে যে কাঠামো কি অজানা সাপোর্ট বা প্রতিক্রিয়া বলগুলো শুধু সাম্যাবস্থার তিনটি সূত্র দিয়ে নির্ণয় করা যায় না, তাকে ইনডিটারমিনেট কাঠামো বলে। তো এখানে দেখো আমাদের সাম্যাবস্থার তিনটি শর্ত যেটা আছে, সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, মোমেন্ট ইজ ইকুয়াল টু সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এই তিনটা দিয়ে আমাদের কি করতে হবে? যেটা বের করা যাবে সেটা হবে ডিটারমিনেট কাঠামো, আর যেটা বের করা যাবে না সেটা হবে ইনডিটারমিনেট কাঠামো, ঠিক আছে? তো আশা করতেছি এই স্লাইডটা তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন আসো ভাই আমরা আলোচনা করব হলো আমাদের এই কাঠামো কি ধরে রাখার জন্য আমাদের বিভিন্ন ধরনের কি করতে হয়? সাপোর্ট দিতে হয়। তাহলে এই সাপোর্ট সম্পর্কে আমরা আলোচনা করব। তোমাদের বইয়ে যদিও আমাদের প্রথম স্লাইডের পরে অর্থাৎ কাঠামোর পরে বিম সম্পর্কে আলোচনা আছে, কিন্তু আমি তোমাদের আগে সাপোর্ট সম্পর্কে আলোচনা করব, তারপরে তোমাদের বিম সম্পর্কে আলোচনা করব, তাহলে তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবা। তাহলে ভাই দেখো সাপোর্ট আসলে কি? সাপোর্ট হচ্ছে কোনো কিছু ধরে রাখার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাই কি? একটা সাপোর্ট, ঠিক আছে? তাহলে আমাদের এই কাঠামোগুলোকে স্থিতিশীল অবস্থায় রাখার জন্য বা ধরে রাখার জন্য কি করতে হয়? বিভিন্ন ধরনের সাপোর্ট ব্যবহার করতে হয়। তাহলে এই সাপোর্টগুলো সম্পর্কে আমরা এখন জানবো। তাহলে ভাই দেখো আমরা কি বলবো, সাপোর্ট হচ্ছে তিন প্রকার, অর্থাৎ আমরা এই কাঠামোগুলোতে মূলত এই বিশেষ করে তিন ধরনের সাপোর্ট ব্যবহার করে থাকি, ঠিক আছে? তাহলে আসো আমরা আগে জানি সাপোর্টগুলো কি
এরপর এই সাপোর্টগুলো সম্পর্কে একটু ভালোভাবে তোমাদের বুঝতে হবে, কারণ এই সাপোর্টগুলো না বুঝলে তোমরা কিন্তু এসএফডি বিএফডির ম্যাথগুলো করতে পারবে না। ঠিক আছে, তো যাদের থার্ড সেমিস্টার ল্যাগিং ছিল তারা এই বিষয়গুলো এখন ক্লিয়ার করে নাও, আর যারা জানো তারা আরেকবার দেখে নাও, তাহলে তোমাদের বেসিকটা আরো স্ট্রং হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি বলছে, সাপোর্ট হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে রোলার সাপোর্ট, একটা হচ্ছে কবজাযুক্ত বা হিঞ্জ সাপোর্ট, আর একটা হচ্ছে কি ভাই দেখো তো আবদ্ধ বা ফিক্সড সাপোর্ট। তাহলে আশা করতেছি এগুলো সম্পর্কে তোমরা জানো। আমি জাস্ট তোমাদের কি জন্য এটা নিয়ে আসলাম, আমি তোমাদের একটু বাস্তব ভিত্তিক চিত্রের সাহায্যে বিষয়টা বোঝাতে যাচ্ছিলাম। ঠিক আছে, তো দেখো আমাদের যে রোলার সাপোর্ট আছে সেই সাপোর্ট কোনটা, এটা হচ্ছে আমাদের সাধারণ বা রোলার সাপোর্ট। এটার নাম কি ভাই, আমরা এটা কি বলতে পারবো, সাধারণ সাপোর্টও বলতে পারবো বা রোলার সাপোর্টও বলতে পারি। ঠিক আছে, তাহলে রোলার সাপোর্ট আসলে কি, তাহলে ভাই দেখো তো রোলার সাপোর্ট হচ্ছে এই সাপোর্টের নিচে এরকম তোমার চাকাযুক্ত কিছু তোমার রোলার টাইপের কিছু এই সাপোর্টের নিচে যুক্ত থাকে। ঠিক আছে, এর ফলে কি হয়, এই সাপোর্টটা শুধু কি করতে পারে জানো, এই সাপোর্টটা শুধু তোমার উলম্ব বল অর্থাৎ উলম্ব বলগুলোকে প্রতিরোধ করতে পারে। অর্থাৎ ধরো কিভাবে বোঝাই দেখো জিনিসটা আমি একটু তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। দেখো ধরো নিচে দুইটা আছে, কি নিচে দুইটা হচ্ছে রোলার সাপোর্ট। ঠিক আছে, এখন এই সাপোর্ট কি করবে ভাই দেখো তো, এই সাপোর্টকে যদি আমরা এদিক থেকে বল দিই তাহলে কি হবে, দেখো তো এই সাপোর্ট কি এই বলকে প্রতিরোধ করতে পারবে, এই বলকে কিন্তু প্রতিরোধ করতে পারবে না, কারণ কি এর নিচে কি আছে, চাকার মতো একটা রোলার আছে। ঠিক আছে, তাহলে এই বল দেখো আমাদের হরিজন্টাল ফোর্স কি করতে পারে না, হরিজন্টাল ফোর্সকে প্রতিরোধ করতে পারে না। ঠিক আছে, আবার দেখো আমরা যখন ধরলাম এটার এই সাইডে একটা রোলার সাপোর্ট আছে। ঠিক আছে, এখন এই জায়গায় যদি আমরা ভাই দেখো তো এই জায়গায় যদি আমরা বল প্রয়োগ করি তাহলে কি হবে, এই জায়গায় বল প্রয়োগ করলে এটা কি হচ্ছে দেখো তো এইদিকে ঘুরে যাচ্ছে না, অর্থাৎ উপরে নিচে কি উপরে নিচে কিন্তু ঘুরতে পারতেছে। অর্থাৎ ধরো এটা হচ্ছে একটা রোলার সাপোর্ট, রোলার সাপোর্টের উপর আছে, আমি এই পাশে বল প্রয়োগ করতেছি, তাহলে কি হবে, নিচে যেহেতু চাকার মতো একটা জিনিস আছে তখন কি হবে, এই জিনিসটা ভাবে ঘুরে যাবে। তাহলে আমরা কি বলতে পারবো, রোলার সাপোর্ট মোমেন্ট প্রতিরোধ করতে পারে না। তাহলে আসো এখন আমরা সংজ্ঞার মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, এখানে দেখো বলা আছে যে সাপোর্ট শুধুমাত্র উলম্ব বল প্রতিরোধ করতে পারে কিন্তু আনুভূমিক বল এবং মোমেন্ট প্রতিরোধ করতে পারে না, তাকে কি বলে ভাইয়া, তাকে রোলার সাপোর্ট বলে। আর একটা জিনিস তোমরা জেনে নাও যে আমাদের মানে যত প্রকার সাপোর্ট আছে এই সাপোর্টগুলো মূলত তিন ধরনের প্রতিক্রিয়া মানে বল সৃষ্টি করে। একটা হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া বল, একটা হচ্ছে আনুভূমিক প্রতিক্রিয়া বল, আর একটা হচ্ছে মোমেন্টের প্রতিক্রিয়া বল। ঠিক আছে, তাহলে আনুভূমিক প্রতিক্রিয়া বল কি, উলম্ব প্রতিক্রিয়া বল কি, আশা করতেছি এগুলো জানো। তারপর আমি একবার বলে দিই, দেখো তুমি ধরো কোনো একটা বস্তুর উপর এভাবে বল প্রয়োগ করতেছো। ঠিক আছে, এইভাবে আনুভূমিক ভাবে বল প্রয়োগ করতেছো। এই আনুভূমিক ভাবে বল প্রয়োগ করার ফলে এই বস্তুটা যদি কি হয়, এখান থেকে তার অবস্থানে পরিবর্তন না করে তাহলে কি হবে, অবশ্যই এই বস্তুটা তোমাকে এই সেম পরিমাণ বল কি করতেছে, প্রতিরোধ করতেছে, জন্যই তো বস্তুটা এখানে অবস্থান করতেছে, তাই না। তাহলে তোমার আনুভূমিক বল প্রয়োগের ফলে যে প্রতিক্রিয়া বলটা সৃষ্টি হয় সেটা হচ্ছে আনুভূমিক প্রতিক্রিয়া বল। উলম্ব বল প্রয়োগের ফলে যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় সেটা হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া বল। আর তোমার হচ্ছে মোমেন্টকে প্রতিরোধ করার জন্য যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় সেটা হচ্ছে তোমার মোমেন্টের প্রতিক্রিয়া বল। ঠিক আছে, এখন আসো আমরা তাহলে এই বিষয়গুলো আর একটু দেখি। তাহলে আশা করতেছি রোলার সাপোর্ট কিটা তোমরা বুঝতে পারছো। রোলার সাপোর্টের নিচে এরকম তোমার চাকাযুক্ত রোলার টাইপের একটা জিনিস থাকবে, যেটার কারণে কিনা এই রোলার সাপোর্টটা কি শুধু এই উপরের দিকের যে উলম্ব ফোর্সটা আছে, অর্থাৎ এখানে দেখো এই যে আমাদের শুধু উলম্ব প্রতিক্রিয়া বলটা কি করতে হবে, উলম্ব বলের প্রতিক্রিয়া দিতে পারবে। ঠিক আছে, অন্য বলগুলো এই সাপোর্টটা কি করতে পারবে না, প্রতিরোধ করতে পারবে না। ঠিক আছে, তাহলে এখন আসো 2 নাম্বার যে অপশনটা আছে সেটা হচ্ছে কি দেখো তো কবজাযুক্ত বা হিঞ্জ সাপোর্ট। ঠিক আছে, তো কবজাযুক্ত বা হিঞ্জ সাপোর্ট জিনিসটা একটু তোমরা তোমরা যদিও জানো এই জিনিসটা কিন্তু তোমরা হয়তো বা বুঝতে পারতেছো না। দেখো কবজাযুক্ত সাপোর্টটা হবে এইরকম, ধরো এই যে এইরকম দুইটা কি থাকবে, দুইটা মুখ থাকবে, অর্থাৎ এরকম দুইটা মুখ থাকবে, এই মুখের মধ্যে একটা তোমার ধরলাম বিম থাকবে, এবং এই যে এদিক দিয়ে এবং এদিক মানে এদিক দিয়ে একটা মানে তোমার হচ্ছে এরকম নাটবোল্ট টাইপের জিনিস প্রবেশ করানো থাকবে। ঠিক আছে, এর ফলে যে সাপোর্টটা তৈরি হবে সেটাই হচ্ছে কবজাযুক্ত সাপোর্ট। ঠিক আছে, অর্থাৎ ধরো এইটা হচ্ছে আমাদের এই কবজাযুক্ত সাপোর্টের দুইটা চোয়াল বলতে পারি আমরা, বা দুই পাশের দুইটা অংশ বলতে পারি। এরকম ইয়ে থাকবে, এর মাঝখানে একটা বিম থাকবে, এই বিম থাকবে। ঠিক আছে, আর এই দুইটা চোয়ালের মাঝখান দিয়ে একটা তোমার নাট বোল্ট টাইপের কিছু দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে এর ফলে যে সাপোর্টটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের কবজাযুক্ত সাপোর্ট বা হিঞ্জ সাপোর্ট। ঠিক আছে, বিষয়টা একটু এখানে তোমরা চিত্রে খেয়াল করো তো বুঝতে পারতেছো কিনা। দেখো তো এখানে দেখো আমাদের এই যে এই পাশে যেরকম একটা আছে এটা কিন্তু সেম ওই পাশে, অর্থাৎ ছবিতে যদিও দেখা যাচ্ছে না, ওই পাশেও একটা সেম এরকম একটা তোমার চোয়াল টাইপের জিনিস আছে। ঠিক আছে, এই চোয়ালের দুইটার মাঝে তোমার যারা টিউবওয়েল দেখছো টিউবওয়েলে দেখবা
দুইটা এরকম চোয়াল থাকে, মাঝখানে তোমার টিউবওয়েলের ওই হাতলটা থাকে, যেটা কিনা আমরা এভাবে চাপ দিয়ে পানি বের করি, তাই না? তাহলে ওই রকম দুইটা চোয়াল থাকবে এবং চোয়ালের ভিতর দিয়ে তোমার কলাম বিম বা তোমার হচ্ছে মানে দ্বন্দ্বটা দেওয়া থাকবে, তার মাঝখানে একটা এরকম তোমার নাটবল টাইপের জিনিস প্রবেশ করানো থাকবে। এর ফলে যে সাপোর্টটা তৈরি মানে যে তোমার হচ্ছে সাপোর্ট তৈরি হবে সেটাই হচ্ছে আমাদের কবজাযুক্ত সাপোর্ট। তাহলে দেখো এই পাশে আমাদের এরকম একটা চোয়াল আছে, ওই পাশে এরকম আরো একটা চোয়াল আছে, এর মাঝখান দিয়ে একটা নাটবল প্রবেশ করানো এবং এই চোয়াল দুইটার মাঝখানে হচ্ছে এই বিমটা, ঠিক আছে? তাহলে এর ফলে যে সাপোর্টটা এখানে তৈরি হয়েছে এই সাপোর্টটাকে আমরা বলবো হচ্ছে কি ভাইয়া কবজাযুক্ত সাপোর্ট বা হিঞ্জ সাপোর্ট, ঠিক আছে? এরপরে দেখো আমাদের এই কবজাযুক্ত সাপোর্ট আমাদের কোন কোন বল প্রতিরোধ করতে পারে সেটা একটু আমরা দেখি, ঠিক আছে? তাহলে দেখো তো, আমরা যদি ধরো এখানে কবজার সাহায্যে এই সাপোর্টটাকে আটকাইলাম, ঠিক আছে? আটকাইলাম এভাবে, ঠিক আছে? আটকানোর ফলে কি হবে দেখো তো, তুমি যদি এটাকে এইভাবে বল প্রয়োগ করো, অর্থাৎ এইদিকে বল দাও, এদিকে যদি বল দাও, তাহলে কি হবে? এটা কি ওইদিকে সরে যাবে? এটা কিন্তু ওইদিকে সরে যাবে না। কারণ কি, এখানে আমাদের দেখো মাঝখানে একটা এই নাট বল দেওয়া আছে, এটার কারণে কি এটা পেছন দিকে সরে যেতে পারবে না, ঠিক আছে? অর্থাৎ এটা আনুভূমিক বলকে প্রতিরোধ করতে পারবে। আবার সেম ভাবে তুমি যদি ভাই দেখো তো, এখানে এই সাপোর্টের উপর তুমি যদি উলম্ব বল প্রয়োগ করো, অর্থাৎ এই যে এখানে তুমি যদি উলম্ব বল প্রয়োগ করো, ঠিক আছে? এখানে তুমি যদি উলম্ব বল প্রয়োগ করো তাহলে কি হবে? অর্থাৎ ধরলাম এখান থেকে তুমি উলম্ব বল দিচ্ছ এই সাপোর্টের উপর, তাহলে কি হবে দেখো তো, এই সাপোর্টটা কি নিচের দিকে সরে যাবে? নিচের দিকে কিন্তু মানে চলে যাবে না, এটা কিন্তু এখানে ফিক্সড, এই সাপোর্টটা কিন্তু এখানে ফিক্সড, ঠিক আছে? তাহলে এখানে তুমি যদি উলম্ব বল দাও উপর থেকে, এভাবে যদি উলম্ব বল এখানে প্রয়োগ করো, তাহলে এটা কিন্তু এখান থেকে অবস্থানে পরিবর্তন করবে না, অর্থাৎ এটা উলম্ব বলকেও প্রতিরোধ করতে পারে। তাহলে আমরা সব সংজ্ঞার মাধ্যমে কিভাবে বলতে পারবো যে সাপোর্ট উলম্ব ও আনুভূমিক উভয় প্রকার বল প্রতিরোধ করতে পারে কিন্তু মোমেন্ট প্রতিরোধ করতে পারে না, তাকে আমরা কি বলবো? কবজাযুক্ত সাপোর্ট। তাহলে দেখো এটা কি মোমেন্ট প্রতিরোধ করতে পারবে? এটা কিন্তু মোমেন্ট প্রতিরোধ করতে পারবে না। যেহেতু এখানে আমাদের জিনিসটা এভাবে আছে, আমরা যদি এই মাথায় বল প্রয়োগ করি তাহলে মোমেন্ট ইজ ইকুয়াল টু কি জানি ভাই? আমরা বলগুলো লম্ব দূরত্বের ফলে যে মানটা পাই সেটাই হচ্ছে আমাদের মোমেন্ট। তাহলে এখানে আমরা বল প্রয়োগের ফলে যে মোমেন্ট উৎপন্ন হবে সেটা কিন্তু এই কবজাযুক্ত সাপোর্ট প্রতিরোধ করতে পারবে না। কিভাবে দেখো, আমি এখানে বল দিলে এই জিনিসটা এইভাবে ঘুরে যাবে, তাহলে ঘুরে গেলে কি হবে? মোমেন্ট উৎপন্ন হবে, এটা তাহলে মোমেন্টকে প্রতিরোধ করতে পারতেছে না, ঠিক আছে? তাহলে আশা করতেছি বুঝতে পারছো কবজাযুক্ত সাপোর্ট কি। কবজাযুক্ত সাপোর্ট হচ্ছে যে সাপোর্ট আমাদের আনুভূমিক বল এবং উলম্ব বল কি করতে পারে? প্রতিরোধ করতে পারে, ঠিক আছে? কিন্তু মোমেন্ট প্রতিরোধ করতে পারে না, ঠিক আছে? তাহলে কি হবে না? মোমেন্ট প্রতিরোধ করতে পারবে না, তাহলে সেটাই হবে আমাদের কি ভাইয়া? কবজাযুক্ত সাপোর্ট, ঠিক আছে? এখন আসো আমাদের সর্বশেষ যে অংশটা আছে, আবদ্ধ বা ফিক্সড সাপোর্ট, ঠিক আছে? তাহলে আসো আবদ্ধ বা ফিক্সড সাপোর্ট জিনিসটা কি এটা একটু আমরা বুঝি। তাহলে দেখো এখানে আমরা চিত্রে একটি আবদ্ধ বা ফিক্সড সাপোর্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ এই সাপোর্টটা একদম কাঠামোর সঙ্গে বা যেখানে সাপোর্টটা আছে সেখানে একদম একদম ফিক্সড ভাবে লাগানো থাকবে, অর্থাৎ এটার কোনো নড়াচড়া হবে না, ঠিক আছে? তাহলে এই ধরনের সাপোর্টে কি হয় ভাই দেখো তো, এই ধরনের সাপোর্টে হচ্ছে আমাদের আমরা যদি এখানে আনুভূমিক বল প্রয়োগ করি, ধরলাম এই সাপোর্টটা একদম ফিক্সড এই মাথায়, ঠিক আছে? এখানে যদি আমরা আনুভূমিক বল প্রয়োগ করি তাহলে কি হবে? এখানে আনুভূমিক বলকে সে প্রতিরোধ করতে পারবে, ঠিক আছে? আবার যদি উলম্ব বল প্রয়োগ করি, আমরা কিন্তু উলম্ব বলও কিন্তু এটা প্রতিরোধ করতে পারবে, অর্থাৎ উপর থেকে যদি আমরা এভাবে উলম্ব বল প্রয়োগ করি তাহলে এটা কিন্তু উলম্ব বলও প্রতিরোধ করতে পারবে। আবার তুমি ধরো এখানে বল প্রয়োগ করতেছো, দেখো তো এটা কি এই সাপোর্টটা কি এটাকে এভাবে আগের মতো কি এভাবে ঘুরে যেতে দিচ্ছে, এভাবে ঘুরে যেতে দিচ্ছে, এভাবে কিন্তু ঘুরে যেতে দিচ্ছে না, ঠিক আছে? অর্থাৎ এভাবে কিন্তু ঘুরতে দিচ্ছে না, ঠিক আছে? তাহলে এখানে দেখো এটা মোমেন্টকেও প্রতিরোধ করতে পারতেছে, এটা কিন্তু এভাবে দেখো ফিক্সড জন্য মোমেন্টকেও এখানে বল দিলে মোমেন্ট উৎপন্ন করতে দিচ্ছে না, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের মোমেন্টকেও প্রতিরোধ করতে পারতেছে। তাহলে আমরা এটা সংজ্ঞা দেব কি, যে সাপোর্ট উলম্ব বল আনুভূমিক বল মোমেন্ট তিনটি প্রতিরোধ করতে পারে তাকে আমরা কি বলবো ভাইয়া? তাকে আমরা বলবো হলো ফিক্সড সাপোর্ট। দেখো এখানে একদম এটা ফিক্সড অবস্থায় আছে, তাহলে এটা দেখো আমাদের আনুভূমিক প্রতিক্রিয়া দিবে, উলম্ব প্রতিক্রিয়া দিবে এবং কি করবে? মোমেন্টকেও প্রতিরোধ করবে, অর্থাৎ এখানে ঘূর্ণন সৃষ্টি হতে দিবে না। তো আশা করতেছি তিনটা সাপোর্ট সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ভালো ধারণা চলে আসছে। এখন তোমরা জাস্ট এগুলো খাতায় একটু নোট করে ফেলো, ঠিক আছে? আর আমি স্লাইডের ছবিগুলো বা আমাদের পিডিএফ যেটা আছে স্লাইডের, সেটা আমি আমাদের ফেসবুক পেজে দেওয়ার চেষ্টা করবো, তোমরা অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নিবা, ঠিক আছে? তো চলো এখন আমি তোমাদের পরবর্তী স্লাইডে চলে যাই।